খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে আমি স্বপ্না ম্যাডাম তোমাদের স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, নিরাপদে আছো। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমি স্বাধীন বাংলাদেশ শব্দ ইতিহাসের ক্লাসটি তোমাদের সময় মতো অনুযায়ী নিতে পারিনি, আমি একটু অসুস্থ ছিলাম। তো প্রিয় ছাত্রছাত্রীরা, যাই হোক, আমরা কিন্তু আমাদের এই বিষয়টার শেষ অধ্যায়ে চলে এসেছি। আমাদের শেষ অধ্যায়টা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল 1972 থেকে 75। তো এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ যে টপিকসটা নিয়ে আমি আজকে আলোচনা করব তা হচ্ছে বাংলাদেশের সংবিধান। প্রিয় ছাত্রছাত্রীরা, 1971 সালের 10 এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুজিবনগরে বাংলাদেশের অস্থায়ী সরকার ঘোষণা করা হয়। তোমরা পড়ে এসেছো। সেই ঘোষণা স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের মৌলিক দলিল হিসেবে ভূমিকা পালন করে। প্রিয় ছাত্রছাত্রীরা, অনেক রক্ত ও কষ্টের বিনিময়ে 1971 সালে এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে আবির্ভূত হয়েছে। রমনা রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান, প্রায় 93,000 পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের পর কার্যত 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ সম্পূর্ণরূপে শত্রুমুক্ত হয় এবং চূড়ান্ত বিজয় সূচিত হয়। 1971 সালের 22 ডিসেম্বর বাংলাদেশের প্রবাসী সরকার ঢাকায় প্রত্যাবর্তন করে। কিন্তু প্রবাসী সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান তখনও পাকিস্তানের কারাগারে বন্দী ছিল। 1972 সালের 10 জানুয়ারি তিনি মুক্ত মানব হিসেবে স্বদেশের মাটিতে পা রাখলেন। তার এই প্রত্যাবর্তন বাংলাদেশের স্বাধীনতাকে পূর্ণতা দান করে দেশ ফিরে পায় তার প্রাণপ্রিয় নেতা ও প্রতিষ্ঠাতা শেখ মুজিবকে। স্বদেশ প্রত্যাবর্তনের পরদিনই অর্থাৎ 11 জানুয়ারি 1972 রাষ্ট্রপতি এক আদেশের মাধ্যমে বাংলাদেশ অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি করে। এই আদেশের মাধ্যমে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় সরকার প্রবর্তন করা হয় এবং তা সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে বলে ঘোষণা করা হয়। অস্থায়ী সংবিধান আদেশে আরও বলা হয় যে 1970 সালের নির্বাচনের কথা সবাই জানো। 1970 সালের ডিসেম্বরে 1971 সালের জানুয়ারি মাসে নির্বাচিত সকল জাতীয় পরিষদ সদস্য ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ সদস্য সম্মিলিতভাবে বাংলাদেশের প্রথম গণপরিষদের সদস্য বলে বিবেচিত হবেন। এই প্রথম গণপরিষদের সদস্যগণের উপরই সদ্য স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশের সংবিধান রচনার ভার অর্পণ করা হয়। সংবিধান প্রণয়নের ইতিহাস। প্রত্যেক রাষ্ট্রেরই একটি সংবিধান থাকে। সংবিধানবিহীন রাষ্ট্রের অস্তিত্ব অলীক কল্পনা মাত্র। গ্রিক দার্শনিক এরিস্টটল যথার্থই বলেছেন, Constitution is the way of life the state has chosen for itself. অর্থাৎ সংবিধান হচ্ছে এমন একটা জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে। সংবিধান একটি দেশের পথ প্রদর্শক, রাষ্ট্র পরিচালনার যে নির্দেশক নীতিমালার এক সমষ্টি হলো সংবিধান। সংবিধান একটি দেশের মূল মন্ত্র, যা ছাড়া কোনো রাষ্ট্র তার চলার গতি সৃষ্টি করতে পারে না। 1971 সালে বিশ্বের মানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করলে সঙ্গত কারণেই একটি সংবিধানের প্রয়োজন হয়ে পড়ে। তাই স্বাধীন বাংলাদেশের সরকার 1972 সালে বাংলাদেশের জন্য একটি সংবিধান প্রণয়নের কাজে উদ্যোগী হয়। 1972 সালের সংবিধানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মূল সংবিধান।
1972 সালের 23 মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি গণপরিষদ আদেশ জারি করেন। সরকার ঘোষণা প্রদান করেন যে এই আদেশ 1971 সালের 26 মার্চ থেকে কার্যকর হবে। এই আদেশ অনুসারে, এই যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে 1970 সালের ডিসেম্বর 1971 সালের জানুয়ারি মাসে নির্বাচিত জাতীয় প্রাদেশিক পরিষদ সদস্যগণ এর সদস্য বলে পরিগণিত হবেন। তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের ভৌগোলিক সীমায় জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচিত মোট সদস্য সংখ্যা ছিল 469 জন। এখানে উল্লেখ্য যে মুক্তিযুদ্ধ চলাকালে নিহত হয়েছিলেন 12 জন এবং বিভিন্ন কারণে 66 জন বাদে বাকি 403 জন সদস্য নিয়ে রাষ্ট্রপতির অধ্যাদেশের নিয়ে গঠিত হয় বাংলাদেশের প্রথম গণপরিষদ। গণপরিষদের প্রথম অধিবেশন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি স্বাধীনতা লাভের মাত্র 116 দিন পর অর্থাৎ 1972 সালের 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন আহ্বান করেন। গণপরিষদ নেতা ও আওয়ামী লীগের পার্লামেন্টারি দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণপরিষদের অধিবেশনে ঘোষণা দেন যে গণপরিষদ সর্বাধিক কম সময়ে একটি সংবিধান রচনা করবে, যার জন্য দেশের ভবিষ্যৎ বংশধরগণ গৌরব বোধ করবে। অধিবেশনের দ্বিতীয় দিনে আইনমন্ত্রী, তখন যে আইনমন্ত্রী ছিলেন ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে 34 সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। সংবিধান প্রণয়ন কমিটি 6 মাসের মধ্যে ভবিষ্যৎ সংবিধানের খসড়া রচনা সম্পন্ন করে। 1972 সালের 11 অক্টোবর কমিটি সর্বশেষ আলাপ আলোচনা করে এবং ওই দিনই সংবিধানের পূর্ণাঙ্গ খসড়া চূড়ান্তভাবে গ্রহণ করে। খসড়া কমিটি সর্বমোট 74টি বৈঠকে 300 ঘন্টা ব্যয় করে তাদের খসড়া প্রস্তুত করে। এই কমিটি বিভিন্ন বৈঠকে মিলিত হয়ে তাদের চূড়ান্ত রিপোর্ট 1972 সালের 12 অক্টোবর গণপরিষদে উত্থাপন করে। গণপরিষদের দ্বিতীয় অধিবেশন। 1972 সালের 12 অক্টোবর বাংলাদেশ গণপরিষদের দ্বিতীয় অধিবেশন বসে। সেদিনই আওয়ামী লীগ সাংগঠনিক কমিটি কর্তৃক উত্থাপিত সংশোধনীর সঙ্গে সংগতি রক্ষা করে খসড়া সংবিধান কমিটির সভাপতি ডক্টর কামাল হোসেন সংবিধানটিকে বিল আকারে গণপরিষদে পেশ করেন। গণপরিষদে সাংবিধানিক বিধির উপর বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বলেন, "দ্য কনস্টিটিউশন ইজ রিটেন ইন মার্টার্স ব্লাড", অর্থাৎ এই সংবিধান শহীদের রক্তে লিখিত সংবিধান। 1972 সালের 4 নভেম্বর গণপরিষদে সংবিধান চূড়ান্তভাবে গৃহীত হয় এবং 1972 সালের 16 ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদিন থেকে বলবৎ হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। 16 ডিসেম্বর 1972 থেকে বাংলাদেশের সংবিধান বলবৎ ও কার্যকরী হয় এবং সেদিন থেকে গণপরিষদ ভেঙে দেওয়া হয়। এভাবে 30 লক্ষ শহীদের রক্তস্নাত স্বাধীন বাংলাদেশের জনগণ লাভ করল নিজেদের দ্বারা রচিত সর্বপ্রথম সংবিধান। বাস্তবিকই এই সংবিধান হলো শহীদের রক্তে লেখা সংবিধান। এখন এই যে 1972 সালের যে সংবিধান, সেই সংবিধানটা শুধু স্বল্পতম সময়ের মধ্যেই কিন্তু রচিত হয় নাই। আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে এটি বিশ্বের শ্রেষ্ঠ সংবিধানগুলোর মধ্যে অন্যতম।
যে কোনো দেশের সংবিধান নির্দিষ্ট কতগুলো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গড়ে ওঠে। বাংলাদেশের সংবিধানও বিভিন্ন দিক থেকে মানে বৈশিষ্ট্যপূর্ণ ও অনন্য। বাংলাদেশের সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, অনেকগুলো বৈশিষ্ট্য বাংলাদেশের সংবিধানে, আমরা আজকে কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো বাংলাদেশের সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো, যে লিখিত দলিল, দুষ্পরিবর্তনীয় সংবিধান, এককেন্দ্রিক রাষ্ট্র, সংসদীয় গণতন্ত্র, এক কক্ষ বিশিষ্ট আইনসভা, প্রজাতন্ত্র, গণতন্ত্র, সংবিধানের প্রাধান্য, নাগরিকত্ব, তারপর হচ্ছে যে মৌলিক অধিকার, নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান, জনগণের সার্বভৌমত্ব, সার্বজনীন ভোটাধিকার। তোমরা বই দেখবে, আমাদের কিন্তু সংবিধানের বৈশিষ্ট্যগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। আমরা কিছু বৈশিষ্ট্য নিয়ে আজকে আলোচনা করছি। যদি লিখিত দলিল, বাংলাদেশের সংবিধান একটি লিখিত এবং অপেক্ষাকৃত সংক্ষিপ্ত দলিল। সর্বমোট 83 পৃষ্ঠায়, এতে 11টি ভাগ, 153টি অনুচ্ছেদ, একটি প্রস্তাবনা ও 4টি তফসিল রয়েছে। দুষ্পরিবর্তনীয় সংবিধান, 1972 সালের বাংলাদেশের সংবিধান সংশোধন পদ্ধতির দিক থেকে দুষ্পরিবর্তনীয়, কেননা সাধারণ আইন তৈরির পদ্ধতিতে একে সংশোধন করা যাবে না। সংশোধন করতে হলে সংসদের 2/3 সদস্যের ভোটের প্রয়োজন হয়। সর্বোচ্চ আইন, বাংলাদেশের সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন। সংবিধানে ঘোষণা করা হয় প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীনে ও কর্তৃত্বে কার্যকর হবে। এককেন্দ্রিক রাষ্ট্র, সংবিধান অনুযায়ী বাংলাদেশ একটি এককেন্দ্রিক গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র। এখানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মতো কোনো অঙ্গরাজ্য বা প্রদেশের ব্যবস্থা নেই। সংবিধান অনুযায়ী সরকারের সকল ক্ষমতা একটি মাত্র সরকারের কাছে কেন্দ্রীভূত করা হয়েছে। এখানে ক্ষমতার কোনো সাংবিধানিক বিভাজন করা হয়নি। সংসদীয় গণতন্ত্র, সংবিধান সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয়। রাষ্ট্রপতি থাকেন নাম সর্বস্ব। এই ব্যবস্থায় পার্লামেন্টের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় এবং মন্ত্রিসভার সদস্যগণ যৌথভাবে আইনসভা বা পার্লামেন্টের নিকট দায়ী থাকেন। এক কক্ষ বিশিষ্ট আইনসভা, বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিধান করা হয়। এর নাম জাতীয় সংসদ। প্রজাতন্ত্র, বাংলাদেশের সংবিধানের 1 নং অনুচ্ছেদে 1 নং ধারায় বর্ণিত প্রজাতন্ত্রের প্রস্তাবনা অনুসারে বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত। প্রজাতন্ত্রের প্রস্তাবনায় আরও বলা হয়েছে, স্বাধীনতা ঘোষণার পূর্বে যেসব এলাকা নিয়ে পূর্ব পাকিস্তান গঠিত ছিল, স্বাধীনতার পর সেই সব এলাকা নিয়েই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গঠিত হবে। গণতন্ত্র, 1972 সালের সংবিধানে গণতন্ত্রের ব্যাখ্যায় উল্লেখ করা হয়, প্রজাতন্ত্র হবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকবে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি, বাংলাদেশ সংবিধানের 2য় ভাগে অনুচ্ছেদ 8 থেকে 25 রাষ্ট্র পরিচালনার কিছু মূলনীতি লিপিবদ্ধ আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাষ্ট্রীয় 4 মূলনীতি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা। তাইলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা, এই যে আমরা সব বৈশিষ্ট্য তো আমরা স্বল্প সময় আলোচনা করতে পারবো না, বই খুব সুন্দর করে আছে, আমি কিছু বৈশিষ্ট্য নিয়ে তোমাদের আলোচনা করলাম। তাহলে যদি আমরা 1972 সালের সংবিধানের দিকে যদি আমরা দৃষ্টিপাত করলে এটা সহজেই প্রতীয়মান হয় যে সংবিধানটি একটি গণতান্ত্রিক সংবিধান। এই সংবিধানের মাধ্যমেই বাংলাদেশের সংসদীয় শাসন ব্যবস্থার গোড়াপত্তন ঘটে, পাশাপাশি গোড়াপত্তন ঘটে ধর্মনিরপেক্ষতা ও সমাজতান্ত্রিক বিধিবিধানের। তাইলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা
এই যে বাংলাদেশের সংবিধান, এই টপিকসটার ভিতরে কিন্তু আমরা অনেকগুলো ছোট ছোট বিষয় আমরা জেনে গেছি যে গণপরিষদ আদেশ বলতে কী বোঝায়, গণপরিষদের প্রথম অধিবেশন, গণপরিষদের দ্বিতীয় অধিবেশন, এগুলো সম্পর্কে আমরা জেনেছি। এবং আমরা বাংলাদেশের সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কেও আমরা জানতে পেরেছি। আর আমাদের কিন্তু দেখবে, তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলোতে দেখবে যে সংবিধান থেকে কিন্তু একটা কোশ্চেন আসে, সেটা খ বিভাগে হোক আর গ বিভাগেই হোক। তবে তোমরা সংবিধান বৈশিষ্ট্যগুলো অবশ্যই পড়বে, কারণ দেখা যাচ্ছে যে সংবিধানের বৈশিষ্ট্যটাই বেশি আসে। আবার অনেক সময় সংবিধানের 4টি মূলনীতি বলতে কী বুঝো সেটা সম্পর্কেও আসে। আবার অনেক সময় দেখা যায় যে গণপরিষদ আদেশ বলতে কী বোঝায়, খ বিভাগেও দেখা যায় যে অনেক সময় এই কোশ্চেনটা সম্পর্কে আসে। আবার অনেক সময় দেখা যায় যে স্বাধীনতার ঘোষণাপত্র বলতে কী বোঝায়, সেটাও দেখা যায় যে অনেক সময় খ বিভাগে আসে। স্বাধীনতার ঘোষণাপত্র আমি একটু সংক্ষেপে তোমাদের বলছি যে স্বাধীনতার ঘোষণাপত্রটা হচ্ছে যে 1971 সালের 10 এপ্রিল যে ইংরেজিতে প্রণীত প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স ঘোষিত ও জারি করা হয়। আর 17 এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসে স্বাধীনতার সনদ বা ঘোষণাপত্রের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। যুদ্ধকালীন পরিস্থিতিতে মানে বাংলাদেশের মৌলিক আইনের ভিত্তি ছিল এই স্বাধীনতার সনদ। এর মাধ্যমে মুজিবনগর প্রশাসনের সকল কর্মকাণ্ডের বৈধকরণ করা হয়। আর এই সনদটা পর্যালোচনা করলে উপলব্ধি করা যায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সামনে রেখে তার নামে সংগ্রাম পরিচালনার উদ্দেশ্যেই এটি রচনা করা হয়। এবং এই যুদ্ধ পরিস্থিতিতে একটি রাষ্ট্রপতি শাসিত সরকারের ব্যবস্থা প্রবর্তন করে এই সনদ প্রেসিডেন্টের উপর রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা ন্যস্ত করে। এই সনদটি 1971 সালের 26শে মার্চ থেকে কার্যকর বলে সনদে উল্লেখ করা হয়। এই সনদ 1971 সালের 26শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত যে স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদন দেওয়া হয়। এবং 1972 সালের 16 ডিসেম্বর দেশের সংবিধান কার্যকর না হওয়া পর্যন্ত এটিই ছিল দেশের সংবিধান। আমি স্বাধীনতার ঘোষণাপত্রটা আসলে তোমাদের বৈশিষ্ট্যের আগে পড়ানোর আমার দরকার ছিল, তা সমস্যা নেই, আমি তোমাদের শেষে এটা আলোচনা করে দিলাম। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমার মনে হচ্ছে যে স্বাধীন বাংলাদেশ শপথের ইতিহাস এই বিষয়টি আমি খুব অনলাইনে খুব সুন্দরভাবেই তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি এবং সম্পূর্ণ করতে পেরেছি। আমার মনে হয় এখন আর আপাতত আমাদের এই অধ্যায়ে আর কিছু প্রয়োজন নেই। এখন তোমরা এতদিন আমরা যা অনলাইনে ক্লাস দিলাম, তোমরা সেটা ঘরে বসে তোমরা পড়ার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, এবং যা না বুঝবে তোমরা অবশ্যই ইনবক্সে আমাকে জানাবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে ধন্যবাদ।